হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব WBHA টেস্ট পেপার 2024 উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশনের এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ MCQ কোশ্চেনগুলোর সাজেশন সম্পর্কে। সেই ভিডিও ক্লাসের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন WBHA টেস্ট পেপার 2024 পৃষ্ঠা নম্বর C61 8 মার্কের বড় প্রশ্নগুলোর উত্তর এখন আলোচনা করব। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024 মার্ক 8 মানের প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে 6টা গুরুত্বপূর্ণ 8 মার্কের কোশ্চিন তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কে বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। তো 1 নম্বরের কোশ্চিনটার অ্যান্সার তোমরা এইভাবে লিখবে যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা। প্রথমে এটা পয়েন্ট লিখবে, প্রথমে পয়েন্ট লিখবে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা, তারপর পয়েন্ট করে লিখবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা এটা লেখার পর এর মধ্যে আবার 1-2 করে পয়েন্ট তোমরা সাব পয়েন্ট লিখবে। সাব পয়েন্ট 1 নম্বরে লিখবে জাতি রাষ্ট্রের উদ্ভব ও আন্তর্জাতিক সম্পর্ক। তারপর 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে শিল্প বিপ্লব ও আন্তর্জাতিক সম্পর্ক। তোমাদের যাদের কাছে এই সাজেশন নোটগুলো নেই তারা অবশ্যই স্ক্রিনশট অথবা লিখে নাও। ভিডিওকে স্টপ করে তোমরা লিখে নিতে পারো। আর ভিডিওতে একটা অবশ্যই তোমরা লাইক সকলেই করে দিও, কেননা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট ও মেহনত করতে হয়। তো তোমাদের একটা লাইক আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ করবে। তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে প্রথম বিশ্বযুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্ক। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্ক। 4 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে নয়া বিশ্ব ব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক। তারপর 6 নম্বর পয়েন্ট লিখবে বিশ্বায়ন ও আন্তর্জাতিক সম্পর্ক। 6 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বিশ্বায়ন ও আন্তর্জাতিক সম্পর্ক। আর লাস্টে লিখবে উপসংহার। লাস্টে উপসংহার লিখলে এই কোশ্চেনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে 1 নম্বর কোশ্চেনটা কি ছিল? 1 নম্বর কোশ্চেনটা ছিল আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কে বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। তাহলে এই কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি। তো প্রথমে পয়েন্ট লিখবে আন্তর্জাতিক সম্পর্ক, এটি পয়েন্ট করে লিখবে। তারপর নেক্সট পয়েন্ট লিখবে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। এই পয়েন্টের ভিতর সাব পয়েন্ট হিসেবে থাকবে 1-2 করে। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে আলোচনা ক্ষেত্রের পরিধিগত পার্থক্য। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বিষয়বস্তুগত পার্থক্য। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। আর লাস্টে উপসংহার। উপসংহার লিখলে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখো নেক্সট কোশ্চেন বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। প্রথমে পয়েন্ট লিখবে বিশ্বায়ন, প্রথমে পয়েন্ট বিশ্বায়ন লিখবে, বিশ্বায়ন লিখে এতখানি লিখবে।
তারপরের পয়েন্ট লিখবে বিশ্বায়নের প্রকৃতি। তারপরের পয়েন্ট করবে বিশ্বায়নের প্রকৃতি। বিশ্বায়নের প্রকৃতি এতখানি লেখার পর তার মধ্যে আবার 1-2 করে পয়েন্ট লিখতে হবে, সাব পয়েন্ট হিসেবে থাকবে। 1 নম্বর পয়েন্ট থাকবে তার ভিতর অর্থনৈতিক দিক। বিশ্বায়নের প্রকৃতি লেখার পর তার মধ্যে আবার 1-2 করে পয়েন্ট থাকবে। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে অর্থনৈতিক দিক। তারপর 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে রাজনৈতিক দিক। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সাংস্কৃতিক দিক। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে পরিবেশগত দিক। তাহলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চিনটা কী ছিল? কোশ্চিনটা ছিল বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই 4টা পয়েন্ট লিখলে এই অ্যান্সারটা কমপ্লিট। তারপরে দেখো নেক্সট কোশ্চিন রয়েছে বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। প্রথমেই পয়েন্ট দিয়ে লিখবে বিশ্বায়নের সংজ্ঞা। বিশ্বায়নের সংজ্ঞা লিখবে। তারপরে এখানে দেখো আমদানি করবে, তারপরে এখান থেকে প্যারা চেঞ্জ করে লিখবে, অর্থাৎ থেকে আবার প্যারা চেঞ্জ হয়ে লেখা শুরু হবে। তারপর নেক্সট পয়েন্ট দিয়ে লিখবে বিশ্বায়নের বিভিন্ন রূপ। নেক্সট পয়েন্ট করবে। এর মধ্যে আবার সাব পয়েন্ট হিসেবে থাকবে 1 নম্বর পয়েন্ট রয়েছে অর্থনৈতিক বিশ্বায়ন। 1 নম্বর সাব পয়েন্ট থাকবে অর্থনৈতিক বিশ্বায়ন। তারপর 2 নম্বর পয়েন্ট করবে রাজনৈতিক বিশ্বায়ন। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সাংস্কৃতিক বিশ্বায়ন। তারপর লাস্টে লিখবে উপসংহার লিখলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখো 5 নম্বর কোশ্চিন, বিশ্বায়নের ফলাফল আলোচনা করো। প্রথমে ভূমিকা পয়েন্ট লিখবে, ভূমিকা দিয়ে তার মধ্যে 1-2 করে পয়েন্ট থাকবে। 1 নম্বর পয়েন্ট লিখবে উন্নত ও উন্নয়নশীল বিশ্বের মধ্যে বৈষম্য বৃদ্ধি। এই পয়েন্টটা লেখা হয়ে গেলে 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বাণিজ্য সম্পর্কিত মেধা সম্পদ অধিকারের প্রয়োগ। তারপর নেক্সট 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বহুজাতিক সংস্থার আধিপত্য বিস্তার। এই পয়েন্টটা লেখা হয়ে গেলে 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে নয়া ঔপনিবেশিক অর্থনীতির ও উত্তর দক্ষিণ সংঘাত। তারপর 6 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সাংস্কৃতিক ঐতিহ্যের সংকট। 7 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জাতি রাষ্ট্রের সার্বভৌমত্বের সংকট। তারপর 8 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ পয়েন্ট লেখা হয়ে গেলে লাস্টে লিখবে উপসংহার, কনক্লুশন। উপসংহার লিখলে তাহলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চিনটা ছিল বিশ্বায়নের ফলাফল আলোচনা করো। তারপর দেখো নেক্সট কোশ্চিন 6 নম্বর কোশ্চিন আছে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থের সঙ্গে পররাষ্ট্রনীতির সম্পর্ক আলোচনা করো। প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে জাতীয় স্বার্থ। প্রথমেই পয়েন্ট দিয়ে লিখবে জাতীয় স্বার্থ পয়েন্ট দিয়ে লেখা হয়ে গেলে তারপরে পয়েন্ট লিখবে জাতীয় স্বার্থের সঙ্গে পররাষ্ট্রনীতির সম্পর্ক। তারপরে 1 নম্বর পয়েন্ট লিখবে, ওর মধ্যে সাব পয়েন্ট হিসাবে থাকবে পররাষ্ট্রনীতি। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে অর্থনৈতিক সাহায্য ও ঋণ দান। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জাতীয় শক্তি অর্জন করা।
4 নম্বর পয়েন্ট লিখবে কোনো রাষ্ট্রের জাতীয় লক্ষ্য পূরণ করা ও জাতীয় স্বার্থের ধারণার সঙ্গে জড়িত। 5 নম্বর পয়েন্ট লিখবে সীমিতকরণ ও নিরস্ত্রীকরণের লক্ষ্য। সীমিতকরণ ও নিরস্ত্রীকরণের লক্ষ্য। তারপর লিখবে উপসংহার, কনক্লুশন। উপসংহার লিখলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেনটা ছিল জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থের সঙ্গে পররাষ্ট্রনীতির সম্পর্ক আলোচনা করো। তারপরে দেখো নেক্সট চ্যাপ্টার বলো বা ইউনিট বলো, যাই বলো না কেন, তো নেক্সট ইউনিট রয়েছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। তো এই চ্যাপ্টারে বা এই ইউনিটের 1 নম্বর কোশ্চিন, কার্ল মার্কস এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। তো প্রথমে 1 নম্বর কোশ্চিনটার অ্যান্সার নিয়ে আলোচনা করছি। এখানে 5টা কোশ্চিন দেওয়া রয়েছে, এক এক করে সবগুলো আলোচনা করব। তো 1 নম্বর দেখো, কার্ল মার্কস এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে ভূমিকা পয়েন্ট লিখবে। ভূমিকা লেখা হয়ে গেলে তারপরে পয়েন্ট করে লিখবে কার্ল মার্কস এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব। কার্ল মার্কস এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব। এখানে একটু প্যারা চেঞ্জ করে লিখবে, তাহলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেনটা ছিল কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন দেওয়া রয়েছে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। প্রথমে ভূমিকা পয়েন্ট লিখবে। ভূমিকা লেখা হয়ে গেলে পয়েন্ট লিখবে মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ, এটা পয়েন্ট লিখবে। তারপরে আবার 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে যে মানব সমাজে মৌলিক পরিবর্তন ও উৎপাদন পদ্ধতি। এরপর 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ভিত্তি ও উপরিকাঠামো ধারণা। তার সঙ্গে 3 নম্বর পয়েন্টও থাকবে। 3 নম্বর পয়েন্ট লিখবে উৎপাদন পদ্ধতির গুরুত্ব। তারপরে নেক্সট 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে উৎপাদন ব্যবস্থার বিকাশের ইতিহাস। 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সমাজ বিবর্তনের বিজ্ঞানসঙ্গত ধারা। এই 5 পর্যন্তই লাস্ট, তাহলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেনটা ছিল কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এবার 3 নম্বর কোশ্চেনটা দেখো, দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কি বোঝো? দ্বন্দ্বমূলক বস্তুবাদ বিষয়ে মার্কসের ধারণা বিশ্লেষণ করো। তো প্রথম পয়েন্ট লিখবে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। এই পয়েন্টটা লেখা হয়ে গেলে তারপরে নেক্সট পয়েন্ট দিয়ে লিখবে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বিষয়ে মার্কসের ধারণা। এর মধ্যে আবার সাব পয়েন্ট 1-2 করে লিখতে হবে। প্রথম পয়েন্ট থাকবে বৈপরীত্যের দ্বন্দ্ব। বৈপরীত্যের দ্বন্দ্ব এই পয়েন্টটা লেখা হয়ে গেলে 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে অস্বীকৃতি। আর লাস্টে লিখবে উপসংহার লিখলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেনটা ছিল দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কি বোঝো? দ্বন্দ্বমূলক বস্তুবাদ বিষয়ে মার্কসের ধারণা বিশ্লেষণ করো। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, আজ পর্যন্ত যত সমাজে দেখা গেছে তা হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস, ব্যাখ্যা করো। প্রথমে ভূমিকা লিখবে। ভূমিকা লেখা হয়ে গেলে তারপরে পয়েন্ট দিবে শ্রেণী সংগ্রাম পয়েন্ট দিয়ে লিখবে অস্তিত্ব ছিল না। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে, প্যারা চেঞ্জ
এখান থেকে হবে মার্কসের মতে পৃথিবীতে প্রথম শ্রেণী বিভক্ত সমাজ দেখা যায়। এই মার্কসের মতে থেকে প্যারা চেঞ্জ করে লিখবে। আর লাস্টে লিখবে উপসংহার। উপসংহার লিখলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চিন কি রয়েছে। 5 নম্বর কোশ্চিন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে ভূমিকা। ভূমিকা লেখা হয়ে গেলে তারপরে পয়েন্ট লিখবে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা। এই ধারণার মধ্যে আবার 1-2 করে পয়েন্ট থাকবে। প্রথম পয়েন্ট থাকবে আত্মশক্তির সংগ্রাম। আত্মশক্তির সংগ্রাম এই পয়েন্টটা লেখা হয়ে যাওয়ার পর 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জন্মগত অধিকার। তারপর 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সত্যাগ্রহ ও প্রতিপক্ষ। এরপর 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সত্যাগ্রহ দুর্বলদের জন্য নয়। তারপর নেক্সট 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সত্যাগ্রহ ও অহিংসা। এই পয়েন্টটা লেখা হয়ে যাওয়ার পর 6 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সত্যাগ্রহের বিধি। তারপর লাস্ট পয়েন্ট থাকবে সত্যাগ্রহের চরিত্র। এই 7টা পয়েন্ট লিখলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেনটা ছিল গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। তারপরে দেখো নেক্সট ইউনিট সরকারের বিভাগ সমূহ। এই চ্যাপ্টারের 6টা কোশ্চিন দেওয়া রয়েছে। প্রথম কোশ্চিনটা দেখে নাও, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি আলোচনা করো। প্রথমে পয়েন্ট লিখবে ভূমিকা। ভূমিকা লেখা হয়ে গেলে তারপরে পয়েন্ট লিখবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তি, এটা পয়েন্ট করবে মেন পয়েন্ট। এর মধ্যে আবার সাব পয়েন্ট থাকবে 1-2 করে। 1 নম্বর পয়েন্ট থাকবে বিভাগীয় স্বাধীনতার সংরক্ষণ। তারপর 2 নম্বর পয়েন্ট থাকবে কর্মকুশলতার বৃদ্ধি। তারপর 3 নম্বর পয়েন্ট থাকবে স্বৈরাচারী প্রবণতা রোধ। 3 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে তোমরা 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে দায়িত্বশীলতার বিকাশ। তারপর 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে মন্তেস্কু ও ম্যাডিসনের অভিমত। তারপর লাস্টে আবার পয়েন্ট লিখবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি। এর মধ্যে আবার সাব পয়েন্ট থাকবে 1-2 করে। প্রথম পয়েন্ট বাস্তবায়ন দুরূহ। 2 নম্বর পয়েন্ট থাকবে পূর্ণ প্রয়োগ অনভিপ্রেত। তারপরে 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ নয়। এই 3টে পয়েন্ট লেখা হয়ে যাওয়ার পর 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে 3 বিভাগের অসম ক্ষমতা। 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জৈব মতবাদীদের সমালোচনা। 5 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে 6 নম্বর পয়েন্ট দিবে মার্ক্সবাদী সমালোচনা। লাস্টে লিখবে সংসদীয় শাসন ব্যবস্থার প্রয়োগ অসম্ভব। 7 নম্বর পয়েন্ট লিখবে সংসদীয় শাসন ব্যবস্থায় প্রয়োগ অসম্ভব। এই 7 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে লাস্টে লিখবে উপসংহার, কনক্লুশন লিখলেই এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কোশ্চেনটা ছিল ক্ষমতা স্বতন্ত্রনীতিকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। তাহলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। 2 নম্বরে দেখো 2 নম্বর কোশ্চেন দেওয়া রয়েছে ক্ষমতা স্বতন্ত্রনীতিকরণ নীতি বলতে কী বোঝো?
কঠোর ক্ষমতা স্বতন্ত্র নীতিকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করো। প্রথমেই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এই পয়েন্ট দিয়ে লিখবে। এই পয়েন্টটা লেখা হয়ে যাওয়ার পর নেক্সট তোমরা পয়েন্ট লিখবে কঠোর ক্ষমতা স্বতন্ত্র নীতিকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়। তারপরে দেখো নিচের দিকে এই পয়েন্ট দিয়ে লেখার পর নিচে লিখবে আবার প্যারা করে, অনেকের মতে এখান থেকে প্যারা চেঞ্জ করে লিখবে। তারপর আবার প্যারা চেঞ্জ করে লিখবে এখান থেকে অনুরূপভাবে বিচার কার্য সম্পাদন করতে গিয়ে, এখানে আবার প্যারা চেঞ্জ করে লিখবে। তারপর লাস্টে লিখবে উপসংহার। উপসংহার লিখলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কোশ্চিনটা ছিল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্র নীতিকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করো। তাহলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর কোশ্চিনটা দেখে নাও। 3 নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে ভূমিকা। তো প্রথমে ভূমিকা লিখবে, ভূমিকা লেখা হয়ে গেলে নেক্সট পয়েন্ট লিখবে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি, এই পয়েন্ট দিয়ে তোমরা লিখবে। এখানে 1-2 করে পয়েন্ট থাকবে। 1 নম্বর পয়েন্ট লিখবে একতার প্রতীক। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে একতার প্রতীক। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জনমতের যথার্থ প্রতিফলন। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সুষ্ঠু ও সহজ পদ্ধতিতে আইন প্রণয়ন। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে দায়বদ্ধতা। এটা লেখা হয়ে গেলে 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে দ্রুত আইন প্রণয়নের সহায়ক। তারপরে নেক্সট পয়েন্ট দিয়ে লিখবে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি। মেন পয়েন্ট লিখবে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি। এর মধ্যে আমার 1-2 করে পয়েন্ট লিখতে হবে। 1 নম্বর পয়েন্ট লিখবে সুনিশ্চিত আইন প্রণয়ন অসম্ভব। 2 নম্বর পয়েন্ট লিখবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে প্রতিকূল। তারপর 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে স্বৈরাচারী প্রবণতার আশঙ্কা। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জনমতের যথার্থ প্রতিফলনের অভাব। এই 4 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জ্ঞানীগুণী মানুষের প্রতিনিধিত্বের অনুপস্থিতি। তারপর 6 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে রাজনৈতিক শিক্ষা বিস্তারে সুযোগের অভাব। 6 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে তোমরা লাস্টে লিখবে কনক্লুশন, উপসংহার। উপসংহার লিখলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তারপর 4 নম্বর কোশ্চিন দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে ভূমিকা। ভূমিকা লেখা কমপ্লিট হয়ে গেলে পরের পয়েন্ট লিখবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি। এর মধ্যে আবার 1-2 করে পয়েন্ট লিখতে হবে, সাব পয়েন্ট থাকবে। 1 নম্বর পয়েন্ট লিখবে সুচিন্তিত আইন প্রণয়ন, আর 2 নম্বর পয়েন্ট থাকবে জাতীয় ও আঞ্চলিক স্বার্থের সমন্বয় সাধন। তারপর নেক্সট দেখো 3 নম্বর পয়েন্ট থাকবে স্বৈরাচারী প্রবণতা রোধ। স্বৈরাচারী প্রবণতা রোধ 3 নম্বর পয়েন্ট। এই পয়েন্ট লেখা হয়ে গেলে 4 নম্বর পয়েন্ট লিখবে জনমতের সঠিক প্রতিফলন।
5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জ্ঞানীগুণী মানুষের প্রতিনিধিত্ব। তারপরে 6 নম্বর পয়েন্ট করবে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থের সুরক্ষা। 7 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে রাজনৈতিক শিক্ষার বিস্তার। 7 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে 8 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে আইনসভার কার্য বৃদ্ধি। তাহলে এটা কমপ্লিট। নেক্সট, ওর মধ্যে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার এবার বিপক্ষে যুক্তি। এর মধ্যে আবার 1-2 করে পয়েন্ট লিখবে। প্রথম পয়েন্ট থাকবে অগণতান্ত্রিক গঠন কাঠামো। 1 নম্বর পয়েন্ট লিখবে অগণতান্ত্রিক গঠন কাঠামো। তারপর 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে অনাবশ্যক। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে প্রকৃত জ্ঞানীগুণীদের উপেক্ষা। 4 নম্বর পয়েন্ট লিখবে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার অপারগ। এরপরে 5 নম্বর পয়েন্ট থাকবে দায়িত্ব এড়ানোর প্রবণতা সম্পূর্ণ। 6 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে আশু আইন প্রণয়নের অনুপযুক্ত। 6 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে 7 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ব্যয়বহুল। লাস্টে লিখবে উপসংহার। উপসংহার লিখলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখো 5 নম্বর কোশ্চিন, আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। প্রথমে ভূমিকা দিয়ে লিখবে। ভূমিকা লেখা হয়ে গেলে নেক্সট পয়েন্ট করবে শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। এর মধ্যে 1-2 করে পয়েন্ট চলবে। 1 নম্বর পয়েন্ট থাকবে শাসন কার্য পরিচালনা। 2 নম্বর পয়েন্ট লিখবে পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী। তারপর 3 নম্বর দেখো নীতি নির্ধারণ ও কর্মসূচি রূপায়ণ সংক্রান্ত কাজ। 3 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে 4 নম্বর পয়েন্ট লিখবে জনকল্যাণমূলক কাজ। আর লাস্টে লিখবে উপসংহার। উপসংহার লিখলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চিনটা ছিল কি? কোশ্চিনটা ছিল আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। তারপর নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো? বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। প্রথমে পয়েন্ট লিখবে ভূমিকা। ভূমিকা লেখা হয়ে গেলে পয়েন্ট লিখবে বিচার বিভাগীয় স্বাধীনতা সংরক্ষণ। এর মধ্যে আবার থাকবে সাব পয়েন্ট হিসাবে 1 নম্বর পয়েন্ট থাকবে বিচারপতিদের যোগ্যতা। তারপর 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বিচারপতিদের নিয়োগ পদ্ধতি। তারপর 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বিচারপতিদের কার্যকাল। তারপরে নেক্সট 4 নম্বর পয়েন্ট থাকবে, ওটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর এবার পয়েন্ট থাকবে বিচারপতিদের অপসারণ। এই পয়েন্ট লেখা হয়ে গেলে 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বিচারপতিদের বেতন ও ভাতা। 6 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বিচার বিভাগের স্বাতন্ত্র। 7 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বিচারপতিদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আর লাস্টে লিখবে উপসংহার। উপসংহার লিখলে তাহলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট ইউনিট বা নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি। নেক্সট চ্যাপ্টার আছে ভারতের শাসন বিভাগ। এখানে 4টা ইম্পর্টেন্ট কোশ্চিন রয়েছে। তো প্রথমকার কোশ্চিনটা কি রয়েছে দেখো। প্রথমকার কোশ্চিন রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো। প্রথমে লিখবে পয়েন্ট দিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এই পয়েন্ট দিয়ে লিখবে। এর মধ্যে 1 নম্বর পয়েন্ট থাকবে লোকসভার নেতা। লোকসভার নেতা এটা লেখা কমপ্লিট হয়ে গেলে 2 নম্বর পয়েন্ট করবে মন্ত্রিসভার নেতা। মন্ত্রিসভার নেতা
3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা। তারপর 4 নম্বর পয়েন্ট লিখবে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। 4 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে 5 নম্বর পয়েন্ট লিখবে পররাষ্ট্র নীতির রূপকার। 5 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে 6 নম্বর পয়েন্ট লিখবে জাতির নেতা। 6 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জাতির নেতা। আর লাস্টে লিখবে উপসংহার। উপসংহার লিখলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেনটা ছিল ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। প্রথমে ভূমিকা দিয়ে লিখবে, তারপর নেক্সট পয়েন্ট লিখবে রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী। তারপরে এটা লেখা হয়ে গেলে নেক্সট পয়েন্ট করবে শাসন সংক্রান্ত ক্ষমতা। তারপরে লাস্ট নয়, তারপরে আরেকটা পয়েন্ট থাকবে আইন সংক্রান্ত ক্ষমতা। আইন সংক্রান্ত ক্ষমতা এই পয়েন্টটা লেখা হয়ে গেলে তারপরে লিখবে আর্থিক ক্ষমতা। আর্থিক মানে কি অর্থ বিল এক কথায়। তারপরে লিখবে বিচার ক্ষমতা। বিচার ক্ষমতা পয়েন্ট লেখা হয়ে গেলে লিখবে স্বেচ্ছাধীন ক্ষমতা। স্বেচ্ছাধীন ক্ষমতা লেখা হয়ে গেলে লাস্টে লিখবে উপসংহার। উপসংহার লিখলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে 3 নম্বর দেখো 3 নম্বর কোশ্চিন কি দেওয়া রয়েছে। তাহলে এই কোশ্চিনটা আরেকবার বলছি। কোশ্চিনটা ছিল যে অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই কোশ্চিনটা ছিল 2 নম্বরে। 3 নম্বরে দেখো 3 নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে ভারতে অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বিবরণ দাও। তাহলে প্রথমে ভূমিকা দিয়ে লিখবে, ভূমিকা লেখা হয়ে গেলে নেক্সট পয়েন্ট করবে অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। তারপর 1 নম্বর পয়েন্ট লিখবে রাজ্য মন্ত্রিসভার পরামর্শ অনুসারে ক্ষমতা প্রয়োগ। দুই নম্বর পয়েন্ট দিয়ে লিখবে রাজ্য মন্ত্রিসভার দায়বদ্ধতা। 3 নম্বর পয়েন্ট লিখবে মুখ্যমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিক ক্ষমতা। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে মন্ত্রিসভা বাতিলের নিয়মতান্ত্রিক ক্ষমতা। 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জনগণের নির্বাচিত প্রতিনিধি। 6 নম্বর পয়েন্ট লিখবে স্বেচ্ছাধীন ক্ষমতার সীমাবদ্ধতা। তাহলে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত লিখলেই এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি পারো উপসংহারটা লিখে দিবে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চিন ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা ও সংক্রান্ত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রথমে লিখবে ভূমিকা পয়েন্ট দিয়ে লিখবে। ভূমিকা লেখা হয়ে গেলে পয়েন্ট করবে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। তারপরে লিখবে পয়েন্ট জাতীয় জরুরি অবস্থা। তারপরে পয়েন্ট দিয়ে লিখবে রাজ্যে সাংবিধানিক অচল অবস্থা জনিত জরুরি অবস্থা। লাস্টে লিখবে উপসংহার লিখলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট ইউনিট বা নেক্সট চ্যাপ্টার ভারতের আইন বিভাগ। এখান থেকে 4টা কোশ্চিন ইম্পর্টেন্ট রয়েছে। 1 নম্বর কোশ্চিন দেখো
ভারতের সংসদের উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। প্রথমে পয়েন্ট থাকবে সংসদের ভূমিকা। সংসদের ভূমিকা পয়েন্ট লেখা হয়ে যাওয়ার পর তারপরে তোমরা পয়েন্ট লিখবে ভারতের সংসদের উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক। তারপর তোমরা পয়েন্ট দিয়ে লিখবে রাজ্যসভা ও লোকসভার সমক্ষমতা বা সমান ক্ষমতা, এক কথায় রাজ্যসভা ও লোকসভার সমক্ষমতা বা সমান ক্ষমতা। তারপরে 2 নম্বর পয়েন্ট তোমরা লিখবে রাজ্যসভার প্রাধান্য। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে লোকসভার প্রাধান্য। লোকসভার প্রাধান্য এই পয়েন্টটা লেখা হয়ে যাওয়ার পর লাস্টে তোমরা লিখবে উপসংহার, কনক্লুশন। উপসংহার লিখলে অ্যান্সারটা কমপ্লিট। তাহলে কোশ্চিনটা ছিল ভারতের সংসদের উভয় কক্ষে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর কোশ্চিন দেখো, লোকসভা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। প্রথমে পয়েন্ট লিখবে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী। তারপরে নিচে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সভা পরিচালনা। রয়েছে পর্যন্ত লেখা হয়ে যাওয়ার পর 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সভা পরিচালনা। তারপরে 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে অর্থ বিল সম্পর্কিত ক্ষমতা। তিন নম্বর পয়েন্ট দিয়ে লিখবে লোকসভা ও রাষ্ট্রপতির সংযোগ রক্ষা। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সংসদীয় কমিটির প্রধান হিসাবে ভূমিকা। তারপরে নেক্সট 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে অন্যান্য ক্ষমতা। অন্যান্য ক্ষমতা এতখানি লিখলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 3 নম্বর, ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি। এই পয়েন্টটা লেখা হয়ে যাওয়ার পর প্রথম পয়েন্ট লিখবে প্রথম পর্যায়। প্রথম পর্যায়, তারপরে পয়েন্ট লিখবে দ্বিতীয় পর্যায়। তারপরে লিখবে তৃতীয় পর্যায়। তারপরে লিখবে চতুর্থ পর্যায়। তারপরে লিখবে পঞ্চম পর্যায়। পঞ্চম পর্যায় লেখার পর লিখবে পরের পয়েন্ট ষষ্ঠ পর্যায়। ষষ্ঠ পর্যায় লেখা হয়ে গেলে লিখবে সপ্তম পর্যায়। সপ্তম পর্যায় পর্যন্ত লিখলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি পারো উপসংহারটা এখানে লিখতে তাহলে খুবই ভালো হয়, ঠিক আছে? তো এটা কমপ্লিট। তারপরে 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকার পর্যালোচনা করো। প্রথম পয়েন্ট লিখবে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা। পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা। পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা এই পয়েন্টটা লেখার পর এটা লেখা হয়ে গেলে তোমরা লিখবে ক্ষমতা ও কার্যাবলী। পরের পয়েন্ট লিখবে ক্ষমতা ও কার্যাবলী। এর মধ্যে সাব পয়েন্ট হিসাবে থাকবে 1-2 করে। 1 নম্বর পয়েন্ট থাকবে সভা পরিচালনা।
তারপরে দেখো নেক্সট 2 নম্বর পয়েন্ট লিখবে সদস্যদের অধিকার রক্ষা। 3 নম্বর পয়েন্ট লিখবে অর্থ বিল সম্পর্কিত ক্ষমতা। 4 নম্বর পয়েন্ট লিখবে বিধানসভার কমিটিগুলিকে নিয়ন্ত্রণ। তারপরে পয়েন্ট লিখবে অন্যান্য ক্ষমতা। 5 নম্বর অন্যান্য ক্ষমতা। তাহলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেনটা ছিল পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকার পর্যালোচনা করো। তারপরে নেক্সট ইউনিট নেক্সট চ্যাপ্টার দেখে নাও, ভারতের বিচার ব্যবস্থা, লাস্ট চ্যাপ্টার। তো এখানে 4টা কোশ্চেন দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট। 1 নম্বর কোশ্চেনটা বলছি, ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রথমেই লিখবে তোমরা ভূমিকা। ভূমিকা লেখা হয়ে যাওয়ার পর তোমরা পয়েন্ট করবে হাইকোর্টের ক্ষমতার গঠন ও কার্যাবলী। এর মধ্যে 1-2 করে সাব পয়েন্ট থাকবে। 1 নম্বর পয়েন্ট লিখবে মূল এলাকা সম্পর্কিত ক্ষমতা। তারপর 2 নম্বর পয়েন্টে লিখবে আপিল এলাকা সম্পর্কিত ক্ষমতা। তিন নম্বর পয়েন্ট দিয়ে লিখবে লেখো জারির ক্ষমতা। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সাংবিধানিক বৈধতা বিচারের ক্ষমতা। এই পয়েন্ট লেখা হয়ে যাওয়ার পর 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তত্ত্বাবধান সম্পর্কিত ক্ষমতা। তারপরে পয়েন্ট লিখবে মামলা অধিগ্রহণের ক্ষমতা। 7 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে নিয়ন্ত্রণের ক্ষমতা। 8 নম্বর পয়েন্ট থাকবে অন্যান্য ক্ষমতা। তারপরে লাস্টে লিখবে উপসংহার, কনক্লুশন লিখলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেনটা ছিল ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে 2 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের লোক আদালত গঠন ক্ষমতা কার্যাবলী বর্ণনা করো। প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে ভূমিকা। ভূমিকা লেখা হয়ে যাওয়ার পর পয়েন্ট লিখবে লোক আদালতের গঠন। তারপরে পয়েন্ট লিখবে লোক আদালতের ক্ষমতা ও কার্যাবলী। তারপর লাস্টে তোমরা লিখবে উপসংহার, কনক্লুশন। উপসংহার লিখলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেনটা ছিল ভারতের লোক আদালত গঠন ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো। তারপরে দেখো নেক্সট কোশ্চেন। তারপর 3 নম্বর কোশ্চেন দেখো, ক্রেতা সুরক্ষা আদালতের সম্বন্ধে একটি টিকা লেখো। প্রথমে পয়েন্ট আছে ভূমিকা। প্রথমে পয়েন্ট ভূমিকা দিয়ে লিখবে। লেখার পর নেক্সট পয়েন্ট করবে ক্রেতা আদালতের উদ্দেশ্য। ক্রেতা আদালতের উদ্দেশ্য লেখা হয়ে গেলে তারপরে পয়েন্ট লিখবে ক্রেতা আদালতের গঠন। ক্রেতা আদালতের গঠন। তারপর নেক্সট লিখবে 1 নম্বর পয়েন্ট জেলা ক্রেতা আদালত। জেলা ক্রেতা আদালত লেখা হয়ে গেলে পরের পয়েন্ট লিখবে 2 নম্বর রাজ্য ক্রেতা আদালত বা রাজ্য কমিশন। রাজ্য ক্রেতা আদালত বা রাজ্য কমিশন। তারপরে নেক্সট লিখবে 3 নম্বর পয়েন্ট জাতীয় ক্রেতা আদালত বা জাতীয় কমিশন। নেক্সট লিখবে ক্রেতা আদালতের বৈশিষ্ট্য। পয়েন্ট করে লিখবে ক্রেতা আদালতের বৈশিষ্ট্য। তার মধ্যে আবার 1-2 করে সাব পয়েন্ট হিসেবে থাকবে। 1 নম্বর পয়েন্ট থাকবে শুধু ক্রেতাদের স্বার্থ রক্ষার জন্য গঠিত। এই পয়েন্টটা লেখা হয়ে গেলে 2 নম্বর পয়েন্ট লিখবে 3টি স্তরে বিন্যস্ত।
3 নম্বর পয়েন্ট লিখবে শুধু মাত্র বাদী পক্ষ বা অভিযোগকারীর নালিশ। তারপর দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর, ক্রেতা আদালতের আদেশ আপিলযোগ্য। 5 নম্বর পয়েন্ট দেখো দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি ও ভারতীয় দণ্ডবিধির প্রয়োগ। এখান থেকে এই কোশ্চিনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। তোমরা যদি চাও উপসংহার দিতে পারো, ঠিক আছে, উপসংহার তোমরা দিতে পারো, অসুবিধা নেই। তো এই 5টা পয়েন্ট লিখলেই এই কোশ্চিনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক সাজেশনের লাস্ট প্রশ্ন দেখে নাও। লাস্ট প্রশ্ন 4 নম্বর, ভারতীয় সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের অভিভাবক, আলোচনা করো। প্রথমে পয়েন্ট লিখবে সুপ্রিম কোর্টের ভূমিকা। সুপ্রিম কোর্টের ভূমিকা লেখা হয়ে গেলে তারপরে পয়েন্ট লিখবে সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের অভিভাবক। এই পয়েন্ট লেখার পর 1-2 করে সাব পয়েন্ট হিসেবে লিখবে। 1 নম্বর পয়েন্ট থাকবে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা। 1 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে 2 নম্বর পয়েন্ট লিখবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা। তারপর 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সর্বোচ্চ আপিল আদালত। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে রাষ্ট্রপতির পরামর্শদাতা। পাঁচ নম্বর পয়েন্ট লিখবে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা। তারপরে নিচে লিখবে উপসংহার। উপসংহার লিখলে এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। উপসংহার লিখলে এই অ্যান্সারটা কমপ্লিট। তাহলে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024 আজকের ক্লাসে আলোচনা করলাম। আর এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম এমসিকিউ কোশ্চেনগুলো। সেই ভিডিওগুলো লিঙ্ক তোমরা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা প্লেলিস্ট আছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো এই কোশ্চেনগুলোকে 8 মার্কের আজকে যে আলোচনা করলাম এগুলো সব 8 মার্কের বড় প্রশ্ন। এগুলো তোমরা ভালো করে নোটগুলো লিখে মুখস্থ করো, লিখে লিখে মুখস্থ করো। তাহলে কি হবে, তোমাদের পরীক্ষার খাতায় লিখতে কোনো অসুবিধা হবে না, আর বানানটাও ভুল যাবে না, ঠিক আছে। সেই জন্য তোমরা লিখে লিখে নোটগুলো প্র্যাকটিস করো। আর এমসিকিউগুলোকে সব থেকে ভালো হবে প্রথমে নিজের টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো। প্রথমে নিজের টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো, তারপরে এমসিকিউ এখানে সাজেশন দেওয়া রয়েছে, সেই এমসিকিউ সাজেশনগুলোও তোমরা দেখে যাও, ভালো করে মুখস্থ করে যাও। আর এই বড় 8 মার্কে যেই সব প্রশ্ন রয়েছে এগুলোকে তোমরা লিখে লিখে মুখস্থ করো, ঠিক আছে। আশা করি এগুলোর মধ্যেই তোমাদের কমন আসবেই, 100% কমন এগুলোর মধ্যেই আসবে। আর অবশ্যই তোমরা টেক্সট বইটাকে অবশ্যই ফলো করবে, ঠিক আছে। সেখান থেকে শর্ট কোশ্চেনগুলো যেন বাদ না যায়, ভালো করে পড়বে। আর কিছু শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে চ্যানেলে, তোমরা সেখানে সেই ভিডিওটা দেখে নিয়ে সেই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। যারা নতুন ও প্রথমবার এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, একদম ফ্রি। এই চ্যানেলে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের নোটস এবং ক্লাসগুলো করানো হবে ফেব্রুয়ারি মাসের থেকে। তো তোমরা সবাই সাপোর্ট করো, চ্যানেলটিকে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এক নতুন ভিডিও ক্লাস সিরিজ নিয়ে। সকলেই ভালো থেকো।